প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজ আমি আলোচনা করব অর্থনীতির সম্মান প্রথম বর্ষের মাইক্রো ইকোনমিক্সের উপর। তো মাইক্রো ইকোনমিক্সে বাজেট রেখা কিভাবে অঙ্কন করা যায় সেই বিষয়টা দেখাবো, যে বাজেট রেখা অঙ্কন। শুরুতে আমি বাজেট রেখা কাকে বলে সেই বিষয়টা বলছি। বাজেট রেখা এমন একটি রেখা যেখানে দুটি দ্রব্যের দাম এবং ভোক্তার আয় প্রদত্ত অবস্থায় ক্রয়কৃত দ্রব্যের সংমিশ্রণ, বিভিন্ন সংমিশ্রণ দেখা, সেটাই হচ্ছে বাজেট রেখা। আমি আবার বলছি, বাজেট রেখা এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দু ভোক্তার আয় এবং দুটি দ্রব্যের দাম প্রদত্ত অবস্থায় ভোক্তার বিভিন্ন দ্রব্য ক্রয়ের সংমিশ্রণ দেখা, সেই রেখাকে বলা হয় বাজেট রেখা। তার মানে ভোক্তার আয় এবং দ্রব্যের দাম দেওয়া থাকলে সেই ভোক্তা দুটি দ্রব্যের কি কি কম্বিনেশন, সংমিশ্রণ ক্রয় করতে পারবে, তার যে রেখার সাহায্যে দেখানো হয় তাকে বলা হয় বাজেট রেখা বা বাজেট লাইন। তো বাজেট রেখাতে কনস্ট্যান্ট হচ্ছে ভোক্তার আয় এবং দাম প্রদত্ত আছে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে বাজেট রেখা আঁকি সেটা একটু দেখাচ্ছি। ধরে নিচ্ছি ভোক্তার আয় এম ইকুয়াল 60 টাকা। একজন ভোক্তার আয় হচ্ছে 60 টাকা। এক্স নামক সে একটা দ্রব্য ভোগ করে যেটার দাম 10 টাকা। এরপর ওয়াই, এটার দাম হচ্ছে 12 টাকা। তাহলে এখানে শুরুতেই বলে নেওয়া হয়েছে যে দ্রব্যের দাম এবং ভোক্তার আয় প্রদত্ত অবস্থায়, অর্থাৎ এগুলি দেওয়া আছে, এই অবস্থায় ভোক্তা তার সমস্ত আয় ব্যবহার করে, সমস্ত আয় এখানে এই দুটা দ্রব্যের জন্য ব্যয় করে কি পরিমাণ দ্রব্য ক্রয় করতে পারবে, অর্থাৎ কোন দ্রব্যের কতটুকু ক্রয় করতে পারবে তা বাজেট রেখার সাহায্যে দেখানো হয়। যদি ভোক্তা এই দুটি দ্রব্যের মধ্যে যে কোনো কম্বিনেশনই সে ক্রয় করতে পারবে, যদি ওয়াই দ্রব্য একেবারেই না কিনে তাহলে সে পুরো টাকা ব্যয় করবে এক্স দ্রব্য ক্রয়ের জন্য। সেক্ষেত্রে এক্স এর পরিমাণ কত হবে? m ডিভাইডেড px। তাহলে m হচ্ছে 60, px হচ্ছে 10 সমান 6। তার মানে ভোক্তা যদি ওয়াই দ্রব্য একেবারে ব্যবহার না করে শুধু একটা দ্রব্য যেটা এক্স বলতেছি সেই এক্স দ্রব্য ক্রয় করে, তাহলে সে 6 একক এক্স দ্রব্য ভোগ করতে পারতেছে। একইভাবে ভোক্তা যদি ওয়াই দ্রব্য 0 ব্যবহার করে, এক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু 0, উল্টা ভাবে বলতে পারি আমরা, যদি x ইকুয়াল টু 0 হয় তাহলে y সমান কত হবে? y ইকুয়াল টু m ডিভাইডেড py। দ্যাট ইজ m এর মান 60, py এর মান হচ্ছে 12 সমান 5। তার মানে আমরা এখান থেকে দেখতেছি এই প্রদত্ত আয় এবং দ্রব্যের দাম যখন দেওয়া থাকবে এই অবস্থায় ভোক্তা সর্বোচ্চ 6 একক এক্স দ্রব্য ক্রয় করতে পারতেছে, অথবা 5 একক ওয়াই দ্রব্য সে ক্রয় করতে পারতেছে, অথবা এগুলির মানে এক্স এবং ওয়াই এর যে কোনো কম্বিনেশনও সে ক্রয় করতে পারবে। এখন আমরা যদি এই তথ্যটা রেখার সাহায্যে প্রকাশ করতে চাই তাহলে যেটা পাচ্ছি, আমাদের ভূমি অক্ষে এক্স দ্রব্যের পরিমাণ, লম্ব অক্ষে ওয়াই দ্রব্যের পরিমাণ দেখাচ্ছি। আমরা উপরের উদাহরণ থেকে দেখলাম যে ওয়াই দ্রব্য 5 একক ব্যবহার করতে পারতেছে, অথবা এক্স দ্রব্য 6 একক ব্যবহার করতে পারতেছে। তাহলে এই দুইটা বিন্দুকে যখন এক্স দ্রব্য 6 একক কিনতে পারে তখন তার ওয়াই এর পরিমাণ হচ্ছে 0। এই বিন্দুটা হচ্ছে 6 এবং 0 এটা। আবার যখন এক্স দ্রব্য সে 0 একক ব্যবহার করে তখন সে ওয়াই দ্রব্য সর্বোচ্চ 5 একক ব্যবহার করতে পারতেছে। তাহলে এই দুইটা বিন্দু যদি আমরা যোগ করি
এটা ধরলাম এ বি। আমাদের এই যে ডাউনওয়ার্ড স্লোপিং একটা কার্ভ পেলাম এ বি, এটাই হলো বাজেট রেখা। তার মানে দ্রব্যদ্বয়ের দাম দ্বারা যদি আমি ভোক্তার আয়কে ভাগ করি, ভোক্তার ইনকামকে ভাগ করি, সেক্ষেত্রে একটা দ্রব্য সর্বোচ্চ কি পরিমাণ ক্রয় করতে পারতেছে সেটা দেখানো হচ্ছে। এভাবে সর্বোচ্চ দুইটা দ্রব্য যে পরিমাণ ক্রয় করতে পারতেছে সেই বিন্দু দুইটা যদি আমরা মুক্ত হস্তে যোগ করি, তাহলে যে সরল রেখা পেলাম, একটা ডাউনওয়ার্ড স্লোপিং সরল রেখা পেলাম, এটাই হচ্ছে ভোক্তার বাজেট রেখা। এখন এই বাজেট রেখাটা আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের যে কন্ডিশনটা ছিল যে ভোক্তার আয় প্রদত্ত অবস্থা আছে এবং দামও নির্দিষ্ট করা আছে, তো সেই ক্ষেত্রে আমরা এরকম একটা বাজেট রেখা পেলাম। যদি দ্রব্যের দাম অপরিবর্তিত অবস্থায় ভোক্তার আয় বৃদ্ধি করা যায়, তাহলে কিন্তু এই বাজেট রেখাটা আপওয়ার্ড মানে শিফট করবে, উপরের দিকে স্থানান্তরিত হবে। বিপরীত ক্রমে দ্রব্যের দাম প্রদত্ত অবস্থায় যদি ভোক্তার আয় কমে যায়, তাহলে এই বাজেট রেখা নিচের দিকে শিফট করবে, মানে নিচের দিকে স্থানান্তরিত হবে। তো একইভাবে যদি দ্রব্যদ্রব্যের দাম সমানুপাতিক হারে কমে যায়, ভোক্তার আয় প্রদত্ত অবস্থায় অর্থাৎ আয় আনচেঞ্জ থাকলো, আয় কমলো না বাড়লো না, কিন্তু দ্রব্যদ্রব্যের দাম সমানুপাতিক হারে কমে গেল, সেই ক্ষেত্রে দুইটা দ্রব্যের পরিমাণই বেশি পরিমাণে ব্যবহার করতে পারবে বা ক্রয় করতে পারবে। এজন্য তখন কিন্তু এই রেখা ডান দিকে শিফট করবে, অর্থাৎ দুইটা দ্রব্যের দাম যদি কমে যায় সমানুপাতিক হারে, দুইটা একই হারে যদি কমে, তখন এই রেখা ডান দিকে শিফট করবে। আবার দুইটা দ্রব্যের দামই যদি একই হারে বৃদ্ধি পায়, তখন দ্রব্যের ব্যবহার কমে যাবে বা ক্রয় ক্ষমতা কমে যাবে, তখন এই রেখা নিচের দিকে শিফট করবে। তাহলে আমরা এখানে বাজেট রেখা কিভাবে আঁকা যায় সেটা দেখাবো, এবং এই বাজেট রেখা কি কি কারণে স্থানান্তরিত হতে পারে, এটা ঢালও চেঞ্জ হতে পারে। আমরা এবার ঢালের ধারণাটা একটু করি, যেটা আমরা দেখতে পাচ্ছি যে ডান দিকে নিম্নগামী অর্থাৎ ঋণাত্মক ঢাল সম্পন্ন একটা বাজেট রেখা আমরা পেয়েছি। এই বাজেট রেখার ঢালটা কিভাবে আসে আমরা সেটা দেখার চেষ্টা করতেছি। আমরা এখানে দেখতেছি যদি px x দ্রব্যের দাম এবং ক্রয়কৃত x দ্রব্যের পরিমাণ হচ্ছে x প্লাস py হচ্ছে y দ্রব্যের দাম এবং y দ্রব্যের পরিমাণ y সমান হবে কত m। এখানে m হচ্ছে ভোক্তার আয়, মোট আয়। তার মানে একটা দ্রব্যের দামকে তার পরিমাণ দ্বারা গুণ করতেছি, দুইটা দ্রব্য আমরা বিবেচনা করতেছি, সেই জন্য অন্য দ্রব্যটার দাম এবং এটা পরিমাণ, অর্থাৎ প্রত্যেকটা দ্রব্যের দামকে তাদের নিজস্ব পরিমাণ দ্বারা গুণ করে যোগ করলে যেটা পাচ্ছি সেটা কিসের সমান হবে, ভোক্তার আয়ের সমান হবে। এখান থেকে তো এটা থেকে আমরা লিখতে পারি EYY ইকুয়াল M মাইনাস EX X বা Y ইকুয়াল M by PY মাইনাস EX by PY into X। এখন আমরা ঢাল যখন নির্ণয় করব, অর্থাৎ একটার পরিবর্তন হলে অন্যটার কিরূপ পরিবর্তন হয়, একটা দামের পরিবর্তন হলে অন্যটার দামের কিরূপ পরিবর্তন হয়, যেহেতু আমরা রেখাটাতে দেখাম যে দুই অক্ষে দুইটা দ্রব্যের পরিমাণ আমরা দেখাচ্ছি, এখানে দামের আংশিক পরিবর্তন বা ক্ষুদ্র পরিবর্তনের ফলে একটার পরিবর্তন হলে আরেকটার কি ধরনের পরিবর্তন হয়। তার মানে dy by dx সমান, এখানে এটা 0 হচ্ছে, এটা হচ্ছে মাইনাস ex ডিভাইডেড ey। তাহলে আমাদের এই dy by dx হচ্ছে বাজেটের রেখার ঢাল। তার মানে আমরা ঢালটা কি পাচ্ছি, ঢাল সমান হচ্ছে দ্রব্যদ্বয়ের দামের অনুপাত। এখানে px হচ্ছে x দ্রব্যের দাম, py হচ্ছে y দ্রব্যের দাম। এখানে দামের অনুপাত, এই দ্রব্য দুটির দামের অনুপাতই হচ্ছে বাজেট রেখার ঢাল। এবং এখানে দেখতেছি এর আগে মাইনাস সাইন আছে, মানে ঋণাত্মক চিহ্ন আছে। তার মানে সাধারণভাবে এই বাজেট রেখা
ঋণাত্মক ঢাল বিশিষ্ট হয়ে থাকে। এখন এই যে বাজার রেখার ঢাল হচ্ছে px বাই py, তাহলে আমরা লিখতে পারি ঢাল সমান dy বাই dx ইকুয়াল মাইনাস px ডিভাইডেড py। যখন আমাদের এই ঢালটা পেয়েছিলাম, আমাদের এই AB বাজার রেখা ছিল। এখন এই AB বাজার রেখা, তার মানে px বাই py। আমাদের x দ্রব্যের দাম হচ্ছে কোনটা? x দ্রব্যের পরিমাণ, এখানে x দ্রব্যের দাম আমাদের ছিল 10, px ইকুয়াল 10 এবং py ইকুয়াল 12। তাহলে এটা আর কিছু না, 10 কে 5 দ্বারা ভাগ করলে যেটা হচ্ছে সেটাই আমাদের এই বাজেট রেখার ঢাল পরিমাপ করা হচ্ছে। এখন যদি একটা দ্রব্যের দাম অপরিবর্তিত থেকে এবং ভোক্তার আয় অপরিবর্তিত থেকে অন্য একটা দ্রব্যের দামের যদি পরিবর্তন ঘটে, তাহলে এই বাজেট রেখার ঢালের পরিবর্তন হবে। যেমন আমাদের এই py এর মান যদি 10 হয়ে যায়, x এর দাম অপরিবর্তিত থাকলো, ভোক্তার আয় অপরিবর্তিত থাকলো, এখন শুধু y দ্রব্যের দামটা কমে গেল। তাহলে y দ্রব্য এখন কি পরিমাণ ব্যবহার করতে পারবে? y দ্রব্য 60 ডিভাইডেড 10, তার মানে 6 একক y দ্রব্য ব্যবহার করতে পারবে। এই ক্ষেত্রে x এর পরিমাণ 6 আনচেঞ্জ থাকতেছে, y এর পরিমাণ হচ্ছে 6। রেখাটা এরকম হয়ে গেল। তার মানে রেখাটা a প্রাইম, এর থেকে a প্রাইম হয়ে গেল। তো রেখার ঢাল এখানে পরিবর্তন হচ্ছে। কি রূপ পরিবর্তন হচ্ছে? এই রেখার ঢাল কিন্তু সংখ্যাগত মান বেড়ে যাচ্ছে। তো এভাবে এক দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তন হলে বাজেট রেখার ঢালের পরিবর্তন ঘটে। এখানে বাজেট রেখার যে বিষয়টা, বাজেট রেখা কেন আমরা আলোচনা করতেছি, আমরা দেখি এখানে ভোক্তার যে ক্রয় ক্ষমতা, এটা নির্ধারণ করতেছে এই বাজেট রেখা। যে ভোক্তা এই রেখার নিচে অথবা এই রেখার উপরে যে কোনো বিন্দুতে সে অবস্থান করতে পারবে, অর্থাৎ দ্রব্যের সংমিশ্রণ সে ক্রয় করতে পারবে। এই এবি রেখার বাহিরে কিন্তু ভোক্তা যেতে পারতেছে না। যখন আমরা বলতেছি x দ্রব্যের দাম 10 টাকা এবং y দ্রব্যের দাম 12 টাকা, এই অবস্থায় এর ভিতরে যে কোনো বিন্দুতে ভোক্তা অবস্থান করতে পারবে। তার মানে এটাকে একটা বাজেট কনস্ট্যান্ট বা সীমাবদ্ধতা। ভোক্তা যখন ভারসাম্য নিয়ে আমরা আলোচনা করি, এরপরে ভারসাম্য নিয়ে যখন আলোচনা করব, তখন দেখবো যে এই বাজেট রেখার বাইরে কোথাও সে যেতে পারতেছে না। তার যে দ্রব্যের দাম, ভোক্তার যে আয় এবং বাজারের বিদ্যমান যে দ্রব্যের দাম, এই দুই শর্তের ভিত্তিতে ভোক্তা সর্বোচ্চ 5 একক ক্রয় দ্রব্য এবং 6 একক x দ্রব্য ক্রয় করতে পারবে, অথবা এদের যে কোনো সংমিশ্রণ সে ক্রয় করতে পারবে। যেমন আমরা যদি ধরি 3 একক x দ্রব্য যদি সে ক্রয় করে এবং এখান থেকে নিচে নিয়ে আসলে 3, এটা এক দেড় যখন আসবো, তখন এরকম হতে পারে যে 3 একক y দ্রব্য এবং 3 একক x দ্রব্য সে ক্রয় করতে পারলো। অথবা এটা এই করলে আরো এরকম হবে 2 একক y দ্রব্য এবং 4 একক x দ্রব্য সে ক্রয় করতে পারে। তার মানে অথবা এই 4 একক x দ্রব্য এবং 1 একক y দ্রব্য, এটা তার ক্রয়যোগ্য বিন্দু, এটাও সে ক্রয় করতে পারতেছে। কিন্তু এখানে যদি থাকে তাহলে তার বাজেট, এটা আমরা ঠিক আসলে 3 বলবো না, এটা কম বেশি হতে পারে, মানে গ্রাফ পেপার আঁকলে তখন এই দ্রব্যদ্বয়ের এক অ্যাকুরেট পরিমাণ পাওয়া যাবে। এখানে আমরা দেখতেছি যদি এটা একটা বিন্দু হয়, ধরি C, এটা A, এটা B, তাহলে A B C, এই C বিন্দু কিন্তু ভোক্তার ক্রয় ক্ষমতার মধ্যে থাকতেছে, কিন্তু C বিন্দুটা সে পছন্দ করবে না। কিসের জন্য? এখানে তার ইনকাম অ্যাক্সেস থেকে যাবে, অর্থাৎ আয় পুরোটাই সে ব্যবহার করতে পারবে না। তাই আমাদের এখানে আলোচনায় ধরে নেওয়া হয়েছে ভোক্তার যে আয় আছে সেটা দ্বারা সে এই দুইটা দ্রব্যই ক্রয় করবে। তো
এর বাইরে যেতে পারতেছে না, কিন্তু এই রেখার নিচে অবস্থান করতে পারতেছে। নিচে অবস্থান করলে দ্রব্যের প্রকৃত দ্রব্যের পরিমাণ কমে যাবে, অর্থাৎ তার মোট ইউটিলিটি কমে যাবে। ভোক্তা কোনোভাবেই চাবে না যে তার ইউটিলিটি কমে যায়। এই রেখার উপর অবস্থান করলে তার ইউটিলিটি এই রেখার নিচের যে কোনো বিন্দু অপেক্ষা বৃদ্ধি পাবে। সেজন্য ভোক্তা ভারসাম্য বসবে এই রেখার উপরের যে কোনো বিন্দুতে, কিন্তু এর নিচে আসবে না, আর উপরে যেতে পারতেছে না। তো এই আমরা বাজেট রেখার যে অঙ্কন কিভাবে অঙ্কন করা যায় এবং এর ঢাল কেন পরিবর্তন হয় এ ব্যাপারে দেখলাম। তো আজকে আমাদের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।